দিয়েছেন। অর্থাৎ এই যে ধর্মকে এইভাবে ব্যবহার করা, কেউ কারো চেয়ে কিন্তু কম না। এখানে আপনি ফার্স্ট সেকেন্ড নির্ণয় করা বড় কঠিন হবে। তো জামাত এই জায়গায় তাদের নামে যেহেতু ইসলাম সংযুক্ত আছে তাদের নামের সাথে, জামাতে ইসলাম, তো এতে করে তাদের বাড়তি আর ইসলাম লাগে না। ওয়াজের ময়দান তাদের কবজায়, তাদের ছাত্রফ্রন্ট অত্যন্ত শক্তিশালী, তার উপর মেধাবী। আপনি বিভিন্ন পাবলিক পরীক্ষা দেখেন তাদের ছেলেরা কিন্তু ভালো করছে, মেডিকেলে ভালো করছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করছে। তো এটা তাদের দলীয় অ্যাসেট। তো এরকম একটা বিবেচনায় জামাতকে আয়ত্ত করাও একটা রাজনীতির অংশ হতে পারে। আর রাজাকার আর স্বৈরাচার এই গাল দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে টিকাবদ্ধ বড় কঠিন হবে, বড় কঠিন হবে। ওই বাস্তবতা এরই মধ্যে চলে গেছে। বিদায়ে যারা ছিলেন তারা মাঝে মধ্যে কিন্তু একটা আওয়াজ দিতেন যে শেখ হাসিনা যদি না থাকে দেশটা জঙ্গি হয়ে যাবে। মানুষ কিন্তু খায়নি এই কথা, বলে যে আগে তুমি সরো, এরপরে অন্য কথা। তো গণমাধ্যমের জায়গা থেকে যেভাবে দেখি, বিগত সময়টাতে বিএনপি জামাত এভাবে বলা হতো, মনে হয় যেন দুটা মিলে একটা দল। আসলে তা নয়, আলাদা দল। তো এই দল দুটির মধ্যে যেই মিথস্ক্রিয়া আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কখনো কখনো বিরোধও আছে। আবার রাজনীতির মাঠে, বিশেষ করে বিরোধী দলের মাঠে তাদের অবস্থান খুব কাছাকাছি। কিন্তু গত 15 বছরে কখনো কখনো তাদের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, তারা বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে কখনো কখনো এইভাবে যে জামাত হচ্ছে একটা স্বাধীনতা বিরোধী দল আর বিএনপি এই স্বাধীনতা বিরোধী দলটার সাথে আছে। জবাবে আবার বিএনপি বলার চেষ্টা করেছে বা বলেছে যে আওয়ামী লীগও সময়ে সময়ে এই জামাতের সাথে ছিল। কিন্তু আমাদের রাজনৈতিকভাবে একটা দুর্ভাগ্য এখানে, যে যার সুবিধা মতো সংজ্ঞা দেন, ব্যাখ্যা দেন। তো রাজাকার বলতে আমরা বা যেভাবে বোঝানো হয়েছে জামাত, স্বৈরাচার বলতে কি বোঝানো হয়েছে জাতীয় পার্টি। তো আবার ট্রেজেডি হচ্ছে, যখন আওয়ামী লীগের সাথে জামাতের একটা মিতালি হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে, তখন তাদের ওটার নাম ছিল, জোট ছিল না, তারা বলতো লিয়াজো কমিটি। তো আমরা যারা তখন রিপোর্টিংয়ে ছিলাম, আমাদের খুব কষ্ট হতো তাদের নিউজ সংগ্রহ করতে। এর মধ্য দিয়ে আবার মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম যে জামাত যেহেতু রাজাকার, এই রাজাকারের সাথে আপনারা মিলেন কি করে। একইভাবে আবার বিএনপিকেও জিজ্ঞাসা করতাম যে জাতীয় পার্টি যেহেতু স্বৈরাচার, তো আবার এই স্বৈরাচারের সাথে আপনারা মিলেন কি করে। এই জাতীয় পার্টি আবার গণতান্ত্রিকভাবে মিলে যায় আওয়ামী লীগের সাথে। জামাত কি রাজনৈতিক দলগুলোর উপর ভর করে নাকি জামাতকে প্রয়োজনে সবাই ব্যবহার করে? সেটা জামাত তাদের উপলব্ধি এখনো জানায়নি, তবে জাতীয় পার্টি তাদের উপলব্ধি জানিয়েছে। তারা অনেকটা এইভাবে বলেছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করে। তো যদি আপনি প্রশ্ন করা হয় যে আপনাকে কখন ব্যবহার শুরু করেছে, তো দেখা যায় যে সেই 96 সাল থেকেই। তো এটা শুনতেও খারাপ যে আপনারা বারবার আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনার ব্যবহার বা অপব্যবহার করে অথবা আপনাকে কলঙ্কিত করে। এটা কিন্তু হাস্যকর বিষয়। আপনি আবার জেনে বুঝে শুনে ওখানে ব্যবহৃত হতে যান, অপদস্থ হতে যান, পরে আবার কাদাকাটি করেন, যেটা এখন চলছে। জাতীয় পার্টি যেটা বলার চেষ্টা করছে বারবার, যে তারা যে মনে প্রাণে আসলে তারা আওয়ামী লীগের সাথে ছিল না, তারা খুব অসহায় ছিল, তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে কলঙ্কিত করে দেয়া হয়েছে, এরকমটা তারা বলার চেষ্টা করেন। এগুলো আসলে এক ধরনের হাস্যকর কথাবার্তা। তারা ওখানে অত্যন্ত তৃপ্তির সাথেই ছিলেন, অর্থাৎ জোর জবরদস্তি করে তাদেরকে নেওয়া হয়নি। তারা মন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় পদবি ধারণ করেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, আরও যদি রাজনৈতিক মাঠের বাসায় বলে ছানা সন্দেশ মাখন সবই খেয়েছেন। তো এখন এইসব কথা খুব একটা বিকয় না। তো জামাতের বিষয়টা এই দিক থেকে একটু ব্যতিক্রম। তারা তাদের একটা প্রয়োজন তৈরি করতে পেরেছে বাজারে বরাবরই। তারা যেদিকে যায় পাল্লাটা ওইদিকে একটু ভারী হয়, শক্ত হয়। কিন্তু মাঠের রাজনীতিতে, বিশেষ করে ভোটের রাজনীতিতে, যেহেতু গত 15 বছর 7 মাস দেশে ভোটের অঙ্ক জানার সুযোগ কম, কিন্তু এর আগ পর্যন্ত দেখা গেছে জামাত যখন বিএনপির সাথে মিলেমিশে মহব্বতের সাথে নির্বাচন করে, তাদের 16, 17, 18টা সিট হয়ে যায়। আবার যদি নিজেরা করে 2-3টা সিটে আসে। এখানে উল্লেখ করতে হয়, বাংলাদেশে জামাতের রাজনীতির যে অভিষেক, সংসদীয় রাজনীতির অভিষেক, সেটা কিন্তু 1996 সালে, 86 সালে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে বেশ মিলেমিশে। তখন জামাত সিট পেয়েছিল 10টা। তো এই নিয়ে বিএনপিকে ছেড়ে কিন্তু জামাত সংসদে গেছে, বিএনপিকে রাজপথে ফেলে দিয়ে। রাজপথে বিএনপি একাই ছিল। তো আবার যখন প্রশ্ন আসলো যে স্বৈরাচারের সাথে রাজাকার মিলে গেছে, সাথে আবার বাকশালও মিলেছে, বিএনপি এই ক্যাম্পেইন ভালো করে করতে পেরেছিল, তখন জামাত দেখা গেল সংসদ থেকে পদত্যাগ করে ফেললো খুব দ্রুত।
বিকাল নাগাদ তারা পদত্যাগ করেছে, সন্ধ্যা নাগাদ পদত্যাগ করেছে আওয়ামী লীগ, অর্থাৎ পদত্যাগের দৌড়ে জামাত তখন ফার্স্ট হয়েছে। তো এরকম একটা অবস্থায় গত কয়েক বছরে জামাত যে নিপীড়ন সয়েছে, নিপীড়নের মাত্রা হিসাব করলে বিএনপির চেয়ে কম নিপীড়িত জামাত হয়নি। তাদের বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা সেটাকে বলে বিচারিক হত্যাকাণ্ড। অর্থাৎ একটা বেদনা ক্ষোভ তাদের মধ্যে ছিল, সেটা প্রকাশ তারা ঘটাচ্ছে বিভিন্ন সময়। কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের কোনো কোনো নেতার একটু অতিকথন আছে। মুস্তফা কামাল, আপনি কি বলবেন? বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে ধরনের রাজনীতি করে এবং বাংলাদেশ জামাতি ইসলামী তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে, দুই দিকে মেরুকরণ। পাশাপাশি তারা যখন জোট হয় তখন কিন্তু তারা একসঙ্গে মিলেমিশে থাকে, কিন্তু যখনই জোট থেকে বের হয়ে যায় তখনই জামাত ইসলামকে বলা হয় এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি, এরকম একটি অবস্থান। কি বলবেন? সঠিক জায়গায় ধরেছেন আপনি। অর্থাৎ আমার বুঝ মতো, আমার ভাগ মতো, আর আমাদের কুমিল্লা অঞ্চলে এটারে বলে জুইত মতো, অর্থাৎ আমার সুবিধা মতো, যেটার স্বাভাবিক বাংলা। আপার রাজশাহী অঞ্চলের মানুষ খুব বনেদি পরিবারে জন্ম, রাজনৈতিক পরিবারে জন্ম, তিনি জামাতের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানেন। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, সেটাও জামাত অধ্যুষিত এলাকা, কিন্তু ভোটের মাঠে তারা মেটার করে, দু একটা আসনও পায়। এবারের বাস্তবতা কিন্তু একটু ভিন্ন, আমাদের বাস্তবতাটা মাথায় নিতে হবে। 24-এর যেই বিপ্লব, এখানে ছাত্রদের ব্যাপক অবদান। কোন ছাত্র? আবার বৈষম্য বিরোধী ছাত্র, তাদের নাম বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বা ছাত্র আন্দোলন। প্রশ্নটি শেষ হলে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করব। সেই ক্ষেত্রে দেখা গেল আমরা যারা যত যন্ত্রণায় থাকে তারা কৌশলী তত বেশি হয়। আমরা খেয়াল করলাম যে শিবিরের ভিতর থেকে ছাত্রলীগ বের হচ্ছে, ছাত্রলীগের ভিতর থেকে শিবির বের হচ্ছে, এই দুই বের হওয়া প্রোডাক্ট আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও যুক্ত হচ্ছে। বিষয়টা কিন্তু এরকম নয় যে একটা চোখ টিপা দিলাম আমি সকালে, ওই ইশারা মতো সন্ধ্যায় খোলাম, তা নয়। তারা বছরের পর বছর ওখানে অবস্থান করেছে। অর্থাৎ অস্তিত্বের সংকটে যখন কেউ ভোগে আর বিবেচনায় নিতে হবে, জামাত কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যেটা বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ তার পায়ে শেষ কুড়ালটা মেরেছে জামাত নিষিদ্ধকরণের মধ্য দিয়ে। কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করা বড় কঠিন, নিষিদ্ধ হয় না। নির্বাহী আদেশ দিয়ে হোক আর গায়ের জোরে হোক নিষিদ্ধ করা যায় না। আপনি দেখেন বিশাল দল, বিত্তশালী দল, বনেদি দল, শিক্ষিত লোকে ভরপুর মুসলিম লীগ কিন্তু আস্তে 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 করে নাই হয়েছে, নিষিদ্ধ করা লাগেনি। সময়ের বাস্তবতাটা এরকম। কিন্তু জামাত ওখানে খুব বিচক্ষণতার সাথে যে কাজটা করছে, আমাদের গণমাধ্যমের কাছে যে তথ্য, তাদের ছাত্র ফ্রন্ট অত্যন্ত শক্তিশালী, তাদের অর্থনৈতিক সেক্টরগুলোতে তাদের শরিকানা আছে ব্যাপক, ব্যাংক, বিমা, হাসপাতাল, এসব সেক্টরে। তো ওই ক্ষেত্রে জামাত নিজেদেরকে একটু সাহসী ভাবা দোষের কিছু নয়। তো আবার এই সাহসী ভাবতে গিয়ে তারা এরই মধ্যে রেজাল্টও পাচ্ছে। কিন্তু যেটা আমি শেষ করেছিলাম যে অতিকথন, সেটা করতে গিয়ে কিছু অতিকথন চলে আসছে। তাদের মধ্য থেকে হয়তো বা একজন আলেম বলে ফেললেন যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য আসছে। বিএনপি ওটাতে মনে কষ্ট পায়, তারা মনে করেন যেটা তাদেরকে মনে। এটি কি অতিকথন নাকি অবশ্যই অতিকথন, এক দলকে পয়েন্ট আউট করা, জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্যতা হেয় করা, আবার নিজেদের ক্রেডিবিলিটি বাড়ানো। তো ভোটের মাঠে এটা হয়, তবুও মারামারি করার চেয়ে ভালো। কারণ আগে যেটা ছিল যে কথাই বলা যেত না, বা কথা বলা মাত্র একটা গুরুতর মামলায় আপনি আসামি করে দিলেন। এবার অন্তত তারা কথাবার্তা বলছে, একদল আরেক দলকে সমালোচনা করছে, সংলাপ করছে, বৈঠক করছে, গোপনে না। কিন্তু জামাত নেতারা বিএনপির সাথে বসছে, পুরনো খায়খাতির ঝালাই করার চেষ্টা করছে। আবার জামাতরা কিন্তু অন্যান্য যে ইসলামিক দলগুলো ছিল তাদের সাথেও বসছে। আগে কিন্তু একটা বিরোধ ছিল, কারণ আমাদের ইসলামে কতগুলো বিরোধ আছে, এগুলো জিয়ে রাখা হয়, কখনো আজ পর্যন্ত ফয়সালা করা হয়নি। নামাজ নিয়েও বিরোধ আছে, যে আপনি নামাজ পড়ার সময় নিয়ত কোথায়, পেট বরাবর বাঁধেন নাকি বুক বরাবর বাঁধেন, আপনি টুপি কি লম্বাটা পরেন না গোলটা পরেন, আজান দেওয়ার পর আপনি মুনাজাত দেন কি দেন না, এগুলো কিন্তু জিয়ে রাখা হয়। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে কিন্তু মারামারিও হয়। তো ইসলামিক দলগুলোর মধ্যে এবার যে কথাবার্তা হচ্ছে, যদি এসব উপাদান, দুষ্ট উপাদানগুলো কমে, ভালো ভালো কথা আসে, সেটা আমাদের জন্য ভালো। আর একটা কথা এখানে বলতেই হবে, আমরা গালমন্দের মতো বলি যে ধর্মাশ্রয়ী রাজনীতি, যে রাজনীতির মধ্যে ধর্মের ব্যবহার, ওই ক্ষেত্রে আমরা জামাতকে বেশি দোষারোপ করি। বিশ্লেষণ করলে দেখা যাবে এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা আছে, কে বেশি ব্যবহার করে। আপনি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের স্লোগানটা শুরুই আল্লাহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। অর্থাৎ আল্লাহকে ওখানে যুক্ত করা, মানুষের মনের মধ্যে একটা আবেগ তৈরি করা। বিএনপি তো বিসমিল্লাহ আছেই, তারা বিসমিল্লাহর অত্যন্ত হকদার,
যে তারা সংবিধানে পর্যন্ত বিসমিল্লাহ সংযোজন করেছে। ওই দিক দিয়ে জাতীয় পার্টি কিন্তু কম হকদার না, তারা রীতিমতো শুক্রবার পবিত্র দিনে সাপ্তাহিক বন্ধই ঘোষণা করেছে, শুধু ইসলামী রাষ্ট্র ঘোষণাটা বাকি ছিল। মসজিদে, দরগায়, মন্দিরে কারেন্ট বিল মকুব করে দিয়েছে। অর্থাৎ ধর্মের কথা বলে মানুষের কাছে যাওয়া। তো আবার আমাদের এই অঞ্চলের মানুষের এমনই নসিব যে তবুও যদি কিছু পাওয়া যায়, যে ধর্মের কথা বলে হোক আর ওয়াজের কথা বলে হোক, কিছু যদি তবুও পাওয়া যায়, কারণ এখানে একটা অর্থনীতির সংযোগ আছে। আপনি এখন মৌসুম কিন্তু শীতকাল, এটা মাথায় নিতে হবে। এখন গ্রামে গঞ্জে ওয়াজ, আগে ওয়াজ মাহফিল বলতে আমরা বুঝতাম রাতে, এখন কিন্তু এক আলেম ডেলি 3 বার ওয়াজ করেন। সকালেও একটা দাওয়াত নেন উনি, দুপুরেও একটা নেন, সন্ধ্যায় আর একটা নেন। অর্থাৎ ওয়াজেরও একটা বাজার আছে এখন, আবার মৌসুম তো আছেই। তো এরকম অবস্থার মধ্য দিয়ে মাঝে দিয়ে কিন্তু আওয়ামী লীগ জামাতের বিকল্প হিসাবে রাজনীতির মাঠ দখল করার জন্য হেফাজতকেও তারা কবজা করে ফেলেছিল। আবার হেফাজতে এত কবজায় গেছে, কবজায় গিয়ে কিন্তু রীতিমতো ধন্য হয়েছে, কওমি জননীয় বলা তারা রীতিমতো ওখানে মা ডেকে ফেললেন। যেহেতু আমাদের ওই যে রাস্তাঘাটে একটা কথা বলা আছে যে বলে যে বাপ ডাকিয়ে ছাড়া, তো যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন নারী, ওনাকে তো আর বাপ ডাকা যায় না, মা ডেকে ছেড়েছেন। তো আবার সেই দিন, ওই দিনটা কিন্তু মনে রাখতে হবে, ওই দিন একটা পাবলিক পরীক্ষা ছিল, যেদিন সোহরাওয়ার্দী উদ্যানে ওনাকে কওমি জননী ঘোষণা করা হয়, ওই দিনের পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের এই দীর্ঘ 53-54 বছরের মধ্যে এটা কিন্তু একটা ইতিহাস। এরপর ইসলামের খদমতে কে বেশি করেছেন এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা আছে। আওয়ামী লীগও বলে, আওয়ামী লীগের রীতিমতো আমরা দেখেছি তারা দাবি করতেন যে তারা নামাজ রোজা একটু বেশি করেন। তাদের মধ্যে 2-1 এমপিও ছিলেন যে 70 রাকাত খতমে নবুয়ত করেন, তারপরে তাহাজ্জুদ পড়েন, নিয়মিত পড়েন 70 রাকাত। বলার সময় কিন্তু কমায়া বলেন নাই। তারপরে নবী রাসূলের সাথে তাদের শান বড় করা, তারা তাবলিগের জামাতকে কি দিয়েছেন, কাকরাইল মসজিদকে কি দিয়েছেন, বাইতুল মুকাররমকে কি দিয়েছেন। অর্থাৎ এই যে ধর্মকে এইভাবে ব্যবহার করা, কাকরাইল মসজিদকে কি দিয়েছেন, বাইতুল মুকাররমকে কি দিয়েছেন, অর্থাৎ এই যে ধর্মকে এইভাবে ব্যবহার করা, কেউ কারো চেয়ে কিন্তু কম না। এখানে আপনি ফার্স্ট সেকেন্ড নির্ণয় করা বড় কঠিন হবে। তো জামাত এই জায়গায় তাদের নামে যেহেতু ইসলাম সংযুক্ত আছে তাদের নামের সাথে, জামাতে ইসলাম, তো এতে করে তাদের বাড়তি আর ইসলাম লাগে না। ওয়াজের ময়দান তাদের কবজায়, তাদের ছাত্রফ্রন্ট অত্যন্ত শক্তিশালী, তার উপর মেধাবী। আপনি বিভিন্ন পাবলিক পরীক্ষা দেখেন তাদের ছেলেরা কিন্তু ভালো করছে, মেডিকেলে ভালো করছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করছে। তো এটা তাদের দলীয় অ্যাসেট। তো এরকম একটা বিবেচনায় জামাতকে আয়ত্ত করাও একটা রাজনীতির অংশ হতে পারে। আর রাজাকার আর স্বৈরাচার এই গাল দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে টিকা বাঁধা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। ওই বাস্তবতা এরই মধ্যে চলে গেছে। বিদায়ে যারা ছিলেন, চলে গেছে, বিদায়ে যারা ছিলেন তারা মাঝে মধ্যে কিন্তু একটা আওয়াজ দিতেন যে শেখ হাসিনা যদি না থাকে দেশটা জঙ্গি হয়ে যাবে। মানুষ কিন্তু খায়নি এই কথা, বলে যে আগে তুমি সরো, এরপরে অন্য কথা।